বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লোকসভা ভোটের মুখে বড়সড় ঘোষণা করল কংগ্রেস। ক্ষমতা এলে দেশের 20% গরিব পরিবার পাবে বছরে 72,000 টাকা। সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা ভোটের মুখে বড়সড় ঘোষণা করল কংগ্রেস। দেশের 20% গরিব পরিবারকে দেওয়া হবে বছরে 72,000 টাকা। সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার অন্তর্বর্তীকালীন বাজেটে কেন্দ্র ঘোষণা করেছিল দেশের যেসব কৃষকের জমির পরিমাণ 2.5 একরের কম তারা প্রতি বছর 6,000 টাকা পাবেন। সোমবার একই প্রকার তার পাল্টা দিল কংগ্রেস। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ন্যায়। রাহুল গান্ধী এদিন বলেন, দেশের যেসব মানুষের নাম মিনিমাম বেসিক ইনকাম গ্যারান্টি স্কিমে নথিভুক্ত রয়েছে তাদের 20% গরিব পরিবার বছরে 72,000 টাকা পাবে। রাহুল এদিন বলেন, দেশের মধ্যে দুটি ভারত গড়তে দেবে না কংগ্রেস। মোদি যেমনই দুটি ভারত তৈরি হয়েছে, একটি অনিল আম্বানির ভারত, অন্যটি গরিব মানুষের ভারত। কংগ্রেস তা হতে দেবে না। কংগ্রেস মনরেগা চালু করেছিল, তাতে 14 কোটি মানুষ দরিদ্র সীমার উপরে উঠে এসেছিলেন। नमस्कार। पिछले 5 सालों में हिंदुस्तान की जनता को बहुत मुश्किलें सहनी पड़ी, ख़ासतौर से जो हमारे गरीब लोग हैं उनको काफ़ी मुश्किलें सहनी पड़ी थी। तो अब हम कांग्रेस पार्टी ने निर्णय लिया है कि हम हिंदुस्तान के गरीब लोगों को न्याय देने जा रहे हैं। न्याय जो हमारा मिनिमम इनकम गारंटी का स्कीम है, न्यूनतम आय योजना उसका नाम है, उसकी मैं डिटेल्स थोड़ी आज आपको बहुत खुशी से गर्व से देना चाहता हूं। इतना पैसा हिंदुस्तान में भाइयों और बहनों है तो कांग्रेस पार्टी गारंटी करती है कि हिंदुस्तान के 20% सबसे गरीब परिवारों को, शौक मत होना, अभी धमाका बजने जा रहा है, 20% सबसे गरीब परिवारों को हर साल 72,000 रुपए देने जा रही है। फिर से कहता हूं, एक साल में 20% सबसे गरीब परिवारों को, हर जात, हर धर्म, हर भाषा के गरीब परिवारों को 72,000 रुपए साल के उनके बैंक अकाउंट में सीधा डाल दिया जाएगा। आपको गुमराह किया जा रहा है। आपको 3.5 रुपए दिए जाते हैं और प्राइवेट हवाई जहाज वालों को लाखों करोड़ रुपए दिए जाते हैं। हम अब आपको न्याय देने जा रहे हैं। नंबर याद रखिए, 20% सबसे गरीब परिवारों को 72,000 रुपए साल का। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী সবল ভৌমিক। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা। শহরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন প্রদেশ কংগ্রেসের পশ্চিম আসনের প্রার্থী সবল ভৌমিক। এই আসনে সবল ভৌমিক কিন্তু একজন হেভিওয়েট ও লড়াকু নেতা। সাবরুম থেকে আগরতলা পর্যন্ত ওনার রয়েছে অসংখ্য অনুগামী। তারা যদি সবলের পক্ষে থাকে তাহলে লোকসভা ভোটে তিনি শাসক ও বিরোধী দলের প্রার্থীদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। সেই প্রত্যাশায় সবল ভৌমিক আজ পশ্চিম আসন থেকে মনোনয়নপত্র জমা দেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের কাছে। এর আগে শহরে হয় জমায়েত। দলের প্রায় অধিকাংশ প্রথম সারির নেতা আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজে মিছিলটি দেখভাল করেন। সভাপতি ছাড়াও মিছিলের সামনের সারিতে ছিলেন সহসভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, এনএসইউ রাজ্য সভাপতি রাকেশ দাস সহ দলের অন্যান্য শাখা সংগঠনের নেতারা। আজকের এই কর্মসূচি যদি একাংশ নেতা বয়কট না করত তাহলে কংগ্রেসের মিছিলটি অন্যরকম চেহারায় দেখা যেত। এরপরও প্রার্থীর সমর্থনে মিছিল ব্যাপক অংশের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা থেকে বোঝা যাচ্ছে রাজ্যে কংগ্রেস ফের শক্তিশালী হচ্ছে এবং সারা রাজ্যে মাথা তুলে দাঁড়াচ্ছে। প্রচুর সংখ্যক কর্মী সমর্থক এই কয়েকদিনের মধ্যে শাসক ও বিরোধী শিবির ছেড়ে তেরঙ্গা শিবিরে যোগ দিয়েছে।
আজকের মিছিলে যে পরিমাণ কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা গেছে তা যদি ভোট বাক্সে প্রমাণিত হয় তাহলে এই আসনে সবল ভূমিক অঘটন ঘটিয়ে দিতে পারে সে প্রত্যাশা রাজ্যের মানুষের মধ্যে ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থী সবল ভূমিক সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রার্থী বলেন এই আসনে তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, কারণ রাজ্যের মানুষ কমিউনিস্টদের আর ক্ষমতায় দেখতে চাইছেন না। শাসক দল 1 বছরে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি, তাই রাজ্যের মানুষের মধ্যে এই দুটি দল সম্পর্কে খুব অবিশ্বাসের জন্ম নিচ্ছে। প্রকাশ্যে না হলেও মানুষ ধীরে ধীরে এই দুটি দলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে, যার প্রতিফলন ঘটবে 11 এপ্রিল ভোট বাক্সে। দেখেছেন যে আকাশ বাতাস কাঁপিয়ে কত হাজার হাজার মানুষ নেমেছে। আমরা বিরোধী দল, আমরা নিঃস্ব, আমাদের হাতে কিছু নেই, তারপরে স্বতঃস্ফূর্তভাবে এই রাজ্যের মানুষ আজকে এই জাতীয় কংগ্রেসের মিছিলে সামিল হয়েছে। আমরা নিশ্চিত দুটো আসন আমরা পেতে চলছি। एकदम डिफरेंट सिचुएशन में ये चुनाव हो रहा है। हमारा छोटा स्टेट, रिमोट स्टेट है, लेकिन इस बार का चुनाव का आलादा नतीजा आएगा। 25 साल जो लोग लड़ाई करके चेंज किया है सीपीएम के, वो लोग अभी प्रिपेयर है। कारण जो सीपीएम का ये सत्ता चेंज नहीं हुआ, सिर्फ मुख्यमंत्री चेंज हुआ है, ओनली चीफ मिनिस्टर चेंज हुआ। पूरा सरकार आगे जो था सीपीएम का सरकार वही है, वही अधिकारी के, वही ऑफिसर है, वही कैडर सब बीजेपी बन गया। पूरा के पूरा सीपीएम ही सरकार चला रहा है। इसलिए 25 साल का सीपीएम राज नहीं, अभी 1 साल जुड़ के 26 साल सीपीएम का राज चल रहा है। सिर्फ मुख्यमंत्री चेंज हुआ, बाकी सब पूरा एडमिनिस्ट्रेशन अभी जैसा था सीपीएम का टाइम में ऐसा ही है। अभी जिस मैनिफेस्टो में जो भी कमिटमेंट था एक भी फुलफिल नहीं हुआ। ये एक्सप्लॉइट कर रहा है ये त्रिपुरा लोगों को, इसीलिए त्रिपुरा में अभी लोग मन तैयार कर लिया जे जातीय कांग्रेस को जिताएंगे 2 सीट में। ये त्रिपुरा में 1 साल का सरकार अभी चेंज हो रहा है और यहाँ में 2 सीट में जातीय कांग्रेस का जो कैंडिडेट है वो जीतेंगे। और दिल्ली में राहुल गांधी जी का लीडरशिप में नया सरकार बनेंगे। हम लोग तैयार है। ये चुनाव हमारा लिए बहुत इम्पोर्टेंट है। সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন এই আসনে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হতে চলেছে। मैसेज दे सकते हो? आपने खुद ही देखा होगा कितने लोग जुड़े हैं, सिर्फ कांग्रेस के वर्कर्स नहीं, आईएमपीटी के हमारे जनरल सेक्रेटरी जगदीश देव वर्मा भी है, वो भी हमारे संग आ गए हैं। तो आपने देखा है कि ये राज्य में एक वातावरण बन रहा है कि कांग्रेस वापस सरकार में आने वाली है। बहुत लोग जो कांग्रेस छोड़कर बीजेपी उन्होंने ज्वाइन किया था, उनको अब लगने लगा है कि बीजेपी सरकार से त्रिपुरा का उन्नयन नहीं हो सकता है। इसी के लिए बहुत लोग हमसे जुड़ रहे हैं। बहुत लोग भयभीत होकर अभी सामने भी नहीं आ रहे, लेकिन अंदर से वोटिंग कांग्रेस की तरफ ही हो रहा है। ये सिर्फ ईस्ट में नहीं, वेस्ट में भी हो रहा है। और मैं आपको एक बात और कहना चाहता हूँ, आने वाले दिन में बहुत लोग ऐसे हैं जो बीजेपी में आज पद होल्ड कर रहे हैं, जो एमएलएज हैं, जो मंत्री हैं, जो मंडल प्रेसिडेंट्स हैं, उनसे भी हमारी बात रोज हो रही है। और वो सब ऐसे तरीके से काम कर रहे हैं कि आने वाले दिन में बोलेंगे बीजेपी की जय हो, लेकिन वोट कांग्रेस को दें। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলার রামনগর 2 নম্বর রোড এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। আগরতলা রামনগর 2 নম্বর রোড এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। মৃত ব্যক্তির নাম এখনো জানা যায়নি। সোমবার দুপুরে ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে সোমবার সকাল থেকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছিল। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে গিয়ে দেখে পচাগলা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। পুলিশ জানায় মৃতদেহটি থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছিল। সম্ভবত 2-3 দিন ধরে ঘরের ভেতরে পড়েছিল মৃতদেহটি। জানা গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছে এই ঘটনার সাথে পরিবারের লোকেরা যুক্ত আছে, আবার কেউ কেউ বলছে বাইরে থেকে কেউ ঘরের ভেতরে প্রবেশ করে ওই ব্যক্তিকে খুন করেছে। ওর আনকেয়ার্ডই আসছিল, কারণ দাদা স্টেট ব্যাংকের উনি মারা যাওয়ার পর আর কেউ আসিল বলে আমাদের জানা নেই। তো এমনি রাস্তায় যখন মানে পাওয়া যাইতো, বিভিন্ন সময় যাইতো, তো এখানে আমরা সবাই তার চুলটা কাটাই দেওয়া বা তার একটু পরিষ্কার রাখা, তার
জামা কাপড় না থাকলে উনি কি মানসিক অসুস্থ ছিলেন? মানসিক অসুস্থ ছিল। উনি ওনার আর কে কে ছিল আছে? আমার ঠিক জানা নাই। ওর সে একটা বোন থাকার কথা, এখানে আনম্যারিড বোন একজন থাকার কথা। ওর বড় ভাই একজন ছিল, উনিও আর কী হয়েছিল লাস্ট পর্যন্ত আমরা আর বুঝতে পারছি না। আপনার তো এই পাড়ারই না? আমরা এই পারে আমরা আপনাকে লাস্ট কতদিন আগে পুরো দেখেছেন? পুরো বাড়ি আসিল, মা ছিল, বাবা ছিল এক সময়, তারপর আস্তে আস্তে তারা নাই। বড় ভাই লাস্ট কতদিন আগে দেখেছিলেন আপনি? লাস্ট তো মাসখানে ওই যে আমি বোধহয় মাস 2 আগে দেখছি। আমি লাস্ট 5-6 দিন ধরে এমনি কে আমার কইলো যে ওরে দেখা যাইতেছে না, ওর খোঁজ খবর পাওয়া যাইতেছে না। এমনি কি কিছু করতো কাজ? না কিছু না, একদম মানসিক। নামটা কি ছিল? নাম বাবুয়া নামেই ও একদম মানে সবার কাছে পরিচিত। ওর একটা ভালো নামও আছে, কুশল ঘোষ। এবার দিকে আর অন্য কিছু থাকতো কারোর সাথে? এক্স্যাক্টলি আমি জানি না। বাড়ির মালিকের নামটা কি ছিল? সুবীর ঘোষ, ওই যে বাড়ির সাইনবোর্ড যেটা আছে লেখা। আজকে কেমনে জানছেন আপনারা এখানে? আমি তো অক্ষণই আইছি, আপনারা পরে আইছি, আপনারা সবাই আগে আইছেন। আমি তবে পুলিশ এই বিষয়ে এখনো কিছুই বলেনি। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে সবকিছু জানানো হবে বলে পুলিশ জানিয়েছে। 12:15 নাগাদ খবর পাই যে রামনগর রোড নাম্বার 2-তে একটা বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে একটা মৃতদেহের মতো পড়ে আছে। তো অ্যাকর্ডিংলি আমরা আসি স্পটে। আসার পরে বাড়িতে ঢোকার পরে দেখতে পাই যে একজন লোকের মৃতদেহ ঠিকই পড়ে আছে। তারপরে লোকাল ইনকোয়ারিতে জানা যায় ওনার নাম বাবুয়া, ভালো নাম কৌশল ঘোষ। তো ওনার সঙ্গে কেউ থাকেন না, উনি নেশা টেশা করতেন। তো ওনাকে লাস্ট গত কালী পূজার সময় দেখা গেছে, কালী পূজার দিন। তারপর থেকে আর কেউ দেখিনি, এতটুকুই জানা গেছে এখন বলুন। প্রাথমিক তদন্তে কি মনে হয়? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে উনি স্ট্রোক করেছেন বা এভাবে মারা গেছেন, তারপর কেউ দেখেনি, এটা এভাবে পড়ে রয়েছে, এরকম মনে হচ্ছে। তো ফাইনাল ওপিনিয়ন পোস্টমর্টমের পরেই বলা যেতে পারে। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে লাল ঝান্ডায় পথ কাঁপালো শহর ও তেলিয়ামুড়া। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে লাল ঝান্ডায় দীপ্ত মিছিল আজ শহর কাঁপালো তেলিয়ামুড়া শহরের রাজপথ। হাতে লাল ঝান্ডা, মাথায় লাল টুপি পরে রাস্তার মিছিলে কর্মী সমর্থকদের কাছে থেকে শুধু একটাই আওয়াজ উঠছিল, সংসদে গরিব মেহনতি ছাত্র যুবকদের, শ্রমিক, কৃষকদের জীবনমানের কথা তুলে ধরতে আবারও রাজ্যের 2টি আসনে চাইছে বামফ্রন্টের প্রতিনিধিদের। মিছিলটি শুরু হয় সিপিএম তেলিয়ামুড়া কার্যালয় থেকে। এদিকে নেতাজি নগর মোটরস্ট্যান্ড হয়ে রাজপথ ধরে করৈলং চৌমুনি স্তরে আবার শেষ হয় পার্টির মহকুমা কার্যালয়ে। মিছিলটির শুরুতেই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী জানান, ত্রিপুরা থেকে আবারও 2টি আসনে বামফ্রন্টের জয়ী হবে, মানুষের স্বার্থে কাজ করবে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে হয় এক আলোচনা সভায় প্রাক্তন বিধায়ক তথা পার্টির নেতৃত্ব মনীন্দ্র দাসকে সভাপতিত্ব করে শুরু হয় আলোচনা সভা। এই লড়াইয়ে ত্রিপুরাদের সংগ্রামী মানুষ, সচেতন মানুষ গত একটা বছর আগে তাদের যে কিছুটা বিফল হলেও নানা কারণে, ভগবানের কারণে একটা বছরের মধ্যেই তাদের ভুল বুঝতে পারছেন। এই কারণে আজকে শাসক দল খুবই ভীত সন্ত্রস্ত। নতুন করে মানুষকে আবার মোকাবেলার তার আর কোনো অস্ত্র তাদের হাতে মজুদ নেই। সন্ত্রাসকে ভর করে তারা কোনোরকম টিকে থাকতে পারবে কিনা এই চেষ্টা করছে। বুঝতে অভিজ্ঞতি এই সন্ত্রাস খড়কুটোর মতো বলে যাবে। ত্রিপুরাজ্যের সচেতন মানুষ, আত্মবিশ্বাসী, আত্মসম্মান যে মানুষের যা আছে, তারা সেই তনায় এবার নির্বাচনের সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে বামফ্রন্টকে আবার বিপুল ভোটে বিজয়ী করবেন। চারিদিকে যে অনুরণন আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সৌভ্রাতৃত্ববোধ, মৈত্রী ও বন্ধুত্বের বার্তা নিয়ে সোমবার 22 সাইকেলে বাংলাদেশে গেল 3 যুবক। বাংলাদেশের স্বাধীনতা দিবসে যোগ দেবেন তারা। সৌভ্রাতৃত্ববোধ, মৈত্রী ও বন্ধুত্বের বার্তা নিয়ে সোমবার 22 সাইকেলে বাংলাদেশ গেল 3 যুবক। তারা 140 কিলোমিটার পথ অতিক্রম করে ঢাকার মিরপুরে মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবে। রাজ্য চারু ও
কারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক গোপেশ দেবনাথ জানান, তাদেরকে রাজ্যের শিক্ষামন্ত্রী ও পশ্চিম জেলা শাসক নানাভাবে সাহায্য করেছেন। শরীর সুস্থ রাখার জন্য সাইকেলিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এই দলে রয়েছেন বাস্তুকার প্রকাশ দেবনাথ ও ছাত্র আবির ভৌমিক। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। एक्चुअली मैं अगरतला साइक्लोहॉलिक्स ग्रुप का ग्रुप लीडर हूँ और मेरे ये सारे मेंबर हैं। तो हम तीनों आज निकल रहे हैं चेक पोस्ट, बांग्लादेश चेक पोस्ट से हम बांग्लादेश मीरपुर वहाँ पे जाएंगे जो 140 किलोमीटर है। उससे हम ये करना चाहते हैं कि वहाँ पर एक रैली होगा जो 26 को है, मतलब कल है बांग्लादेश इंडिपेंडेंस डे। वहाँ पे हम पार्टिसिपेट करना चाहते हैं और जिसके कारण एक फ्रेंडशिप और उसमें और भी अच्छा होगा दोनों देशों में, क्योंकि आप जानते हो इंडिया का भी बहुत अच्छा मतलब हाथ है इंडिपेंडेंस डे में। तो ये हम अच्छा एक सुदृढ़ करने के लिए ये हम साइकिलिंग ग्रुप के नाते हम वहाँ पे पार्टिसिपेट करना चाहते हैं। वही हमारा मेन उद्देश्य है। इससे क्या मैसेज देना चाहते हैं? ये मैसेज यही हो सकता है कि दोनों देशों में एक मैत्री और एक फ्रेंडशिप और भी अच्छा हो, और इन फ्यूचर हम उनको भी यहाँ पे बुलाएंगे, ऐसा इवेंट हम भी करेंगे जिसके कारण एक अच्छा मेल बंधन भी हो सकता है। ये हमारा नज़रिया है कि ऐसा हो सकता है, दोनों देशों में और भी अच्छा मेल बंधन होगा। आपका शुभ नाम? मेरा शुभ नाम गोपेश देवनाथ है। कौन कौन है? हमारा ये अगरतला साइक्लोहॉलिक्स मेरा करने का यही नज़रिया है कि लोगों को समझाए या लोगों को मतलब बताए कि हाँ, साइकिलिंग से भी हम बहुत कुछ कर सकते हैं, हम बहुत कुछ पा सकते हैं, अच्छा लगता है, हम सेहत में भी बहुत अच्छा हो सकता है। और मेरा वो है कि मतलब इसमें सत्यम है, प्रकाश है और हमारे 60-70 मेंबर्स है। सब लोग तो आज मतलब धीरे धीरे हो रहा है मतलब जाने के लिए। अभी हम लोग 3 जन जा रहे हैं। सत्यम जी का भी जाने के लिए बहुत तैयार थे, लेकिन वो नहीं जा पा रहे क्योंकि उनका NOC नहीं मिला। वो IS ऑफिसर है जो इंडियन टेलीकम्युनिकेशन के IS ऑफिसर, लेकिन मुझे बहुत दुख है कि वो नहीं जा पा रहे। वो हमारे बहुत मतलब he influenced me a lot in doing cycling, in making the group and to enlarge the group in a mass। मतलब क्योंकि हम पहले भी मतलब गुवाहाटी पर गए थे, शिलचर से गुवाहाटी जो 550 किलोमीटर था। वहाँ पे उन्होंने बहुत हेल्प किया, बहुत एनकरेज किया हम लोगों को, क्योंकि वो मेरा पहला राइड था। तो वहाँ पे उनका बहुत बड़ा हाथ था कि मतलब क्योंकि उनको मालूम है साइकिलिंग का मतलब जो ट्रिक्स सब कुछ मालूम है। तो एंड ही प्लेड ए इम्पोर्टेंट रोल इन मेंटेनिंग। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। পলিব্যাগ ব্যবহার বন্ধে ব্যবসায়ীদের এগিয়ে আসতে পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। আগামী প্রজন্মের স্বার্থে ও পরিবেশকে নির্মল রাখতে এখনই পলিব্যাগ ব্যবহার বন্ধের শপথ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী কেন্দ্রীয় সমিতির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। ভোটের সময়ে এমনিতেই রক্তের সংকট দেখা দেয়, এই সময় রক্তদানে আরো বেশি করে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। আপনি নিজে সুস্থ থাকতে আপনার নিজের সাহায্য করবেন। আমাদের এই যে রক্ত নেওয়া হবে এমনি ভাববেন এটা এমনি ভাববেন না যে রক্তটা পুশ করবার একজন পেশেন্টকে, না, এটা দারুণ ভাবে সব দিক দিয়ে পরীক্ষিত হবে। আপনার এই রক্তের মধ্যে কোনো HIV ভাইরাস রয়েছে কিনা, হেপাটাইটিস কোনো ভাইরাস রয়েছে কিনা, ম্যালেরিয়ার কোনো প্যারাসাইট রয়েছে কিনা, আরো অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষিত হবে রক্তটা। তারপরে পেশেন্ট পার্টিকে কিংবা যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে এই রক্তটা দেওয়া হবে। রক্তে আপনারা জানেন কোনো ধর্ম নেই, কোনো জাতপাত নেই। আমরা রক্তকে চিহ্নিত করি 4টি গ্রুপের মাধ্যমে, A, B, O আর AB। এই 4টে গ্রুপের মধ্যে আমরা রক্তটাকে চিহ্নিত করি। আমরা যখন যাই ব্লাড ব্যাংকে, যখন আমাদের আত্মীয় স্বজন নিকটজনের যখন রক্তের প্রয়োজনীয়তা হয়, আমরা কি কোনো জিজ্ঞেস করি না যে এটা মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত? আমরা জিজ্ঞেস করি না এটা ব্রাহ্মণের রক্ত নাকি কোনো SC রক্ত? আমরা কিন্তু জিজ্ঞেস করি না। তাকে এই যারা এই ধর্ম জাত পাত নিয়ে কষ্টাচারী করেন তাদের কাছে এটা একটা
রক্তদানের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্ব দেন তিনি। বার্ষিক ব্রহ্ম শীতলা পুজো উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিধায়ক রামপ্রসাদ পাল, আশিস সাহা, মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসইউসিআই আগামী লোকসভা নির্বাচনে দেশের 20টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এককভাবে 119টি আসন লড়বে। সাংবাদিক সম্মেলন করে দলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এসইউসিআই আগামী লোকসভা নির্বাচনে দেশের 20টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এককভাবে 119টি আসনে লড়বে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলের রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার দলের রাজ্য কমিটির অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। অন্যদিকে আপনারা দেখুন, কংগ্রেসের আমলে কত দাঙ্গা ঘটেছে। নেলি, গোহপুর থেকে শুরু করে কত জায়গায় দাঙ্গা হয়েছে। দিল্লিতে শিখ নিধন দাঙ্গা হয়েছে। কংগ্রেস কি করে সেকুলার হয়? এবং দেখুন, বিজেপি 14 সালে ক্ষমতা আসার পর, তার পূর্বে সে গুজরাটের ভয়াবহ দাঙ্গা, ক্ষমতা আসার পর জাতপাতের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন আরও বাড়িয়ে দিয়েছে। এবং ত্রিপুরা রাজ্যে দেখুন, জনজাতিদের সমস্যা অন্য জায়গায়, যারা এই ক্ষমতায় ছিল, সিপিএম ক্ষমতা থাকাকালীনও জনজাতিদের কোনো সমস্যাই সমাধান করেনি। দিল্লির শাসকরা পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নেগলেক্টেড করেই রেখেছে। তারা পিছিয়ে আছে। যতটুকু ডেভেলপমেন্ট অন্য জায়গায় ঘটেছে, পূর্বাঞ্চল বঞ্চিত। সেই দিকে না গিয়ে এই সমস্ত বিষয়গুলো সমস্ত ডাউন ট্রেডেড পিপল ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পরিবর্তে ভোট ব্যাংক তৈরি করার জন্য বিভিন্ন নন ইস্যুকে ইস্যু করে রাজনীতির ময়দানে নেমেছে। ফলে অশান্তির বাতাবরণ, জনগণকে বিভাজন করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভোট ব্যাংক তৈরি করে ক্ষমতায় টিকে থাকা, এটাই আমাদের দেশের যারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমা অন্তর্গত মনপাথর বাজারে রিয়াং জনজাতির ব্রু সংগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পথসভা ও বিক্ষোভ মিছিল। শান্তিরবাজার মহকুমা অন্তর্গত মনপাথর বাজারে রিয়াং জনজাতির ব্রু সংগ্রামা মতহয়ের উদ্যোগে 12 দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হয় এক পথসভা ও বিক্ষোভ মিছিল। রিয়াং জনজাতিদের মান উন্নয়নের প্রকল্পে মনপাথর ফাঁড়ি থানার কর্তব্যরত ওসি সিংশানুমগের হাতে 12 দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। এই 12 দফা দাবি হল কাউব্রুকে আলাদাভাবে সরকারি ভাষা স্বীকৃতি প্রদান করা, ভাদ্র মাসে অমাবস্যার দিন ছুটি ঘোষণা করা, পিটিজি সম্প্রদায়ের সামাজিক এবং আর্থিক সংরক্ষণে ব্যবস্থা করা, পিটিজি দপ্তরে সৈন্যপদ ব্রু রিয়াং সম্প্রদায় হইতে নিয়োগ করা, সারা ভারতের ন্যায় পিটিজি সম্প্রদায়ের AAY স্কিমে চাউল সরবরাহ করা, ভূমিহীন ও গৃহহীন পরিবারদের সুস্থ পুনর্বাসন প্রদান করা, ব্রু রিয়াং জনজাতিদের বন অধিকার আইন মোতাবেক সুস্থভাবে পাট্টা প্রদান করা, ব্রু রিয়াং জনজাতিদের কাস্টমারি ল প্রদান করা, বিএড টেট পরীক্ষায় সম্প্রদায়ের জন্য শিথিলতা করা, রিয়াংয়ের পরিবর্তে ব্রু হিসাবে সরকারিভাবে আখ্যায়িত করা, মিজোরাম থেকে উচ্ছেদকৃত রিয়াং পরিবারদের সুস্থ পুনর্বাসন ও আর্থিক সংস্থান করা, ডুম্বুরবাদ ভেঙে প্রকৃতপক্ষে উদ্বাস্তু পরিবারদের পুনর্বাসন প্রদান করা। এই 12 দফা দাবি সনদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মনপাথর ফাঁড়ি থানার কর্তব্যরত ওসির হাতে তুলে দেওয়া হয়। বিক্ষোভ মিছিল ও পথসভার মধ্যে দিয়ে ব্রু সংগ্রামার পক্ষ থেকে স্লোগান তোলা হয়। ওনাদের এই দাবি সনদ মেনে না নিলে আগামী দিনে ওনারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। জামাই তথা 4 জন এবং নকুল দেবনাথ 5 জন আগে থাঙে প্রেসিডেন্ট বাই মালাইয়া বং সাহা আর সাহা চিনি ব্লুম বলে 12 দফা দাবি সে চিনি মেই 12 দফা দাবি নয় যদি সে ফুলফিল খেনাইকে চুং নিশ্চয় চুং নর পক্ষে তো নাই 12 দফা দাবিলে তোমা ইনকে চুং আনো 5 মিনিট সময় দিও 5 মিনিটनि सिङाव आं डिटेल्स खेरिहा 12 दफा मापना 1 नाम्बार থেকে তবে যে 12 দফা দাবি আবনো आं পুংখানো পুংখু রূপে আবনো ডিটেলস খেয়া ব্লুম বয়বো দাবি নথবো দাবি आं বয় आं তিনি ন শান্তিবাজার রুসির মাধ্যমে এসডিপিও ন হইনাই এবং বড় যাতে তিনি মুখ্যমন্ত্রী थियो খানাইও সম্মান বয় তুম আবদুকে ব্যবস্থা লানাই সামলে তুম বাড়ি বাড়ি কে খাক সমাতহা তিনি যে বাবো তিনি 12 দফা দাবি ন খানাইও ন চিফ মিনিস্টার দিজুলং সৌইনাই এবং চিফ মিনিস্টার সৌয়ে যদি সে চিফ মিনিস্টার বড় তুনো রেসপন্স কে আগে ত্রিপুরা সরকার যদি সে রেসপন্স কে আগে শুধু তিনি মিছিল হিমো ভাইয়া
দরকার ক্ষেত্রে বিভিন্ন মহকুমাও মিছিল নাই বিভিন্ন মহকুমাও বন্ধ ক্ষেত্রে দাবি খেনায় দরকার ক্ষেত্রে বৃহত্তর আন্দোলন খেনায় যে কেমন চুষমাইতাম বা চাহা বারো দফা দাবিলে যে কেমন আদায় খেনায় বারো দফা দাবিলে চিনি মটু বারো দফা দাবিলে চিনি গুল বই কোনো কম্প্রোমাইজ করি। এই দিনের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রু সংগ্রামা মতহের জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং, ব্রু সংগ্রামার মতহের প্রতিষ্ঠা জৈনবৃত্ত রিয়াং, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিনে ব্রু সংগ্রামা কর্তৃক অনুষ্ঠিত মিছিল ও পথসভায় রিয়াং জনজাতি লোকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নাশকতার আগুনে পুড়ে ছাই সরকারি বাঁশবাগান, ক্ষতির পরিমাণ 13 লক্ষ টাকা। ঘটনা বিশালগড় কলকলিয়া এলাকায়। নাশকতার আগুনে পুড়ে ছাই সরকারি বাঁশবাগান। প্রায় 80 খানি জায়গাতে বিশালগড় বন দপ্তরের উদ্যোগে গড়ে তোলা হয়েছিল বাঁশবাগান। সোমবার দুপুরে কে বা কারা এই বাগানে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও বাগানের 90% পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা সোমবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত কলকলিয়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য গোটা কলকলিয়া এলাকায়। ক্ষতির পরিমাণ 13 লক্ষ টাকা বলে সরকারি সূত্রে খবর। 12:50 নাগাদ একটা কল পাই দীপক কুমার সিনহা, ফরেস্ট রেঞ্জার, উনি আমাদেরকে ইনফর্ম করেন গোপীনগর কলকলিয়া স্থিত গোপীনগরে তাদের ফরেস্ট বিট অফিস, ওইখানে ব্যাম্বু প্লান্ট আছে, ওইখানটায় আগুন লাগে। প্রায় স্পটটা 80 কানির মতো স্পট, ওখানটায় প্রায় 13 হেক্টর জায়গাতে। তো আমরা সাথে সাথেই এখান থেকে মুভ করি। প্রায় 2 ঘন্টা 40 মিনিট আমাদের এখানে ফায়ার নিবানোর জন্য অ্যাক্টিভিটিস চলে। আমরা যতটুকু চেষ্টা করি ফায়ারকে আয়ত্ত আনার খুব তাড়াতাড়ি, এবং আনা যায়নি কারণ বাতাস ছিল প্রচণ্ড। আমরা গাড়িতে প্রায় একটা লেক থেকে ওখানটায় একটু দূরে প্রায় 2 কিলোমিটার দূরে একটা লেক থেকে আমরা প্রায় 2 বারই গাড়ি ফুল করতে হয়েছে, কারণ স্পটটা যেহেতু দূরে আমরা অন্য কোনো গাড়িকে সেখানে আমাদেরকে ডাকতে পারিনি। তো যেহেতু আমাদের দ্বারা সম্ভব হয়েছে ওখানটায় নেবানো, তাই আমরা অন্য কোনো গাড়িকে ডাকিনি। একটা টেন্ডার প্রায় 2 বার অন্য জায়গা থেকে জল আমরা গাড়িতে ভর্তি করে তারপর আমরা 2 বার গাড়ি খালি করেছি। টোটালি 3 বার গাড়ি খালি হয়েছে একটা গাড়ি। তো ওই স্পটটাতে প্রায় 10 থেকে 12 লাখ টাকা তাদের হিসাব মতো লস হয়েছে। ব্যাম্বু প্ল্যান্টেশনটা 15 লাখ টাকার প্রজেক্ট, প্রায় 3 লাখ টাকার মতো সেভ হয়েছে। এটা কি মানে বাঁশবাগান? হ্যাঁ, এটা ব্যাম্বু প্ল্যান্ট, পুরোটাই ব্যাম্বু প্ল্যান্ট। এই বন দপ্তর ত্রিপুরা বন দপ্তরের আন্ডারেই সেটা। ওনারা যেটা বললেন ওখানকার ইনচার্জ দীপক কুমার সিনহা আমাদেরকে যতটুকু জানকারি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।